করছি সবাই। সভাপতিত্ব করবেন আমাদের সংগঠনের রাজ্য কমিটির সহ সভাপতি কমরেড দেবাঞ্জন দে। কংগ্রেস এবং বন্ধুরা, ভারতের ছাত্র ফেডারেশন আমাদের সংগঠন, আমাদের প্রাণাধিক প্রিয় সংগঠন। সেই সংগঠনের প্রাক্তন রাজ্যের নেতৃত্ব এবং বর্তমানে গণ আন্দোলনের নেতৃত্ব কমরেড পার্থ মুখার্জির যে বই চিন্তার সৃজনের প্রকাশ অনুষ্ঠান আমরা শুরু করছি। এই অনুষ্ঠান শুরু করবার আগে শুরুতে গতকাল উত্তরপ্রদেশের বুকে যে কৃষকরা নিহত হয়েছেন তাদের প্রতি এবং গোটা বাংলা জুড়ে এই মুহূর্তে যে বন্যা পরিস্থিতি চলছে, প্রায় 25 লক্ষের বেশি মানুষ সেই বন্যায় কবলিত, প্রায় 10টা জেলা ব্লকের পর ব্লক হচ্ছে ডুবে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়কালের মধ্যে, এই বন্যা পরিস্থিতির মধ্যে যারা নিহত হয়েছে তাদের প্রতি এবং একই সাথে আমরা সকলে দেখেছি কয়েকদিন আগে আসামে কিভাবে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিজেপির সরকার। কৃষকদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে মারধর করে, তাদের ঘর ছাড়া করে একেবারে ক্ষেত খামারের উপর তাদেরকে খুন করা হচ্ছে। সেই সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা খানিকক্ষণের নীরবতা পালন করব। চিন্তার সৃজন। আমরা আমাদের সংগঠনকে আমাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে হলে এবং বর্তমান সময়টাকে আরো বেশি করে, আরো গভীরতার সঙ্গে অনুধাবন করতে হলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমরা মনে করছি এই সময়, যে এর আগের সময়টাকে, যে সময়টা আমরা পার করে এসেছি, যে ঐতিহ্যের ধারক বাহক আমরা, সেই ঐতিহ্যকে আরো গভীরতার সঙ্গে অনুধাবন করা। চিন্তার সৃজন সেই বৃহৎ হরাইজন, সেই বৃহৎ এরিনাটা আমাদের জন্য তৈরি করে দিয়েছে। যে সময়টা আমরা পার করে এসেছি, যে সময়ের ছাত্র আন্দোলনের ধারা আমরা বহন করে চলেছি এবং এই সময় এবং আগামী দিনে যে ধারাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি, সেই জায়গায় দাঁড়িয়ে চিন্তার সৃজন আমাদেরকে আরো বেশি চিন্তা, আরো বেশি মতাদর্শগত চেতনার হাতিয়ার, রসদ আমাদেরকে প্রদান করবে, এই কথা আমরা বলতে পারি। আমরা জানি যে সময়টা ধরে যে বৃহৎ ছাত্র আন্দোলনের পরিসর গোটা পশ্চিমবাংলা জুড়ে আমরা ভারতের ছাত্র ফেডারেশন গড়ে তুলেছিলাম, সেই কথা এই চিন্তার সৃজনের মূল কথা, মূল প্রতিপাদ্য হিসেবে আছে। এই আজকের এই বই প্রকাশ অনুষ্ঠান তাই শুধুমাত্র একটা বই প্রকাশ, একটা বই ছাপা হয়েছে, সেই বইটা প্রকাশ হবে এইটুকুর মধ্যে শুধু থেমে নেই। এই বই আসলে আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের মতাদর্শ, আমাদের লড়াই, সংগ্রাম, আন্দোলনের এক প্রামাণ্য দলিল, এক প্রামাণ্য নথি। যে নথি ভারতের ছাত্র ফেডারেশনের ইস্তেহার হিসেবে, যে নথি ভারতের ছাত্র ফেডারেশনের লড়াই সংগ্রামের ইস্তেহার হিসেবে আমাদেরকে পৌঁছে দিতে হবে গোটা কলকাতা, গোটা পশ্চিমবাংলার ছাত্রছাত্রীদের হাতে হাতে। আমরা এই প্রকাশ অনুষ্ঠান শুরু করব। এই প্রকাশ অনুষ্ঠানে শুরুতেই আপনাদের সামনে কয়েকটি কথা বলবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য। কমরেড সভাপতি শ্রদ্ধেয় বিভাগরা আছেন, সুযোগরা আছেন, পার্থদার সাথে ছাত্র আন্দোলনে যার নাম একই সাথে উচ্চারিত হয়, এখনো হয়, সোমনাথ আছে, সেই সময়ের ছাত্র সংগ্রাম পত্রিকার সম্পাদক তরুণ ব্যানার্জি, তাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, বিশেষ কাজে আটকে পড়েছেন, আসার চেষ্টা করবেন জানিয়েছেন এবং কমরেডরা আছে।
আমি খুব বেশি কথা বলবো না। গত বছর সম্ভবত করোনাকালীন অবসরের মধ্যেই পার্থদা ফেসবুকে সিরিজ করে বিভিন্ন লেখা লিখতে আরম্ভ করেন। সেটা খুবই পার্থদার লেখার ভঙ্গিমা ইত্যাদি অত্যন্ত জনপ্রিয়, খুবই সকলের জন্য মনোগ্রাহী হয়। এবং তখন থেকেই একটা আমাদেরও মাথায় ঘুরতে থাকে যে পার্থদার এই লেখাগুলোকে এক জায়গায় আনলে কেমন হয় ব্যাপারটা। এর কারণেই যে ছাত্র আন্দোলনের, বাম ছাত্র আন্দোলনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দলিল, ঐতিহ্য, উত্তরাধিকার, সংগঠিত ছাত্র আন্দোলনের প্রথম 50 বছরের ইতিহাস 1936 থেকে 1986, আপনি একটু এদিক ওদিক হতে পারে, এসএফআই প্রকাশ করেছিল এবং তা আজও আমাদের প্রত্যেকের কাছে প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহৃত হয়। 1986 পরবর্তী সময়টা, দ্বিতীয়বারের জন্য 1986 সালে রাজীব গান্ধীর সরকার ভারতবর্ষের দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি সামনে আনলেন। তারপরে 1991 সালে একদিকে সোভিয়েত পড়ে গেল, অন্যদিকে ভারতবর্ষে নয়া উদার নীতি দরজা করে ঢুকলো। তারপরে পরপর অনেকগুলো ঘটনা প্রবাহ, জমতিয়েন এগ্রিমেন্ট হতে পারে, গ্যাটস চুক্তি হতে পারে, পরবর্তীকালে নলেজ কমিশন থেকে শুরু করে বিড়লা আম্বানি রিপোর্ট পর্যন্ত এই সহস্রাব্দের গোড়ার দিকে অল্প কিছুদিনের মধ্যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা প্র্যাকটিক্যালি পাল্টে ফেলার একটা চেষ্টা হলো। যে পরিবর্তনটা যে কোনো, শুধু আমরা তো বটেই, যে কোনো যুক্তিবাদী মানুষ যারা মনে করেন সকলের শিক্ষা পাওয়াটা, শিক্ষা সকলের একটা অধিকার, সেরকম যে কোনো মানুষের কাছে যে পরিবর্তনটা খুব গ্রহণযোগ্য হবে না, এমন একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হলো খুব অল্প সময়ের মধ্যে। ঘটনাচক্রে পার্থ মুখার্জি, সোমনাথ ভট্টাচার্যরা সেই সময়ের আমাদের রাজ্যের ছাত্র আন্দোলনের সারথী। তারা সামনে থেকে সেই সময়টা ফেস করছেন, কমব্যাট করছেন, একের পর এক নীতি। 90-এর শেষের দিকে বাজপেয়ী সরকার যখন এলো, এতদিন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার উপর যে বিপদটা, অন্য 5টা সমস্যা ছিল, যে বিপদটা সেই অর্থে ছিল না, নতুন করে এলো সাম্প্রদায়িকীকরণ শিক্ষা, সেই সমস্যাটা সামনে এলো। এই সময়ে 1990-এর দশক এবং তৎপরবর্তী সময়ের কোন হ্যান্ডরিটেন ডকুমেন্ট, প্রামাণ্য দলিল সেই অর্থে আমাদের কাছে এখনো নেই। আমরা খানিকটা ঘেটে দেখেছি, কেবল এসএফআই এর নয়, নকশালেরও নেই, ছাত্র পরিষদেরও নেই, অন্যান্য ছাত্র সংগঠন তাদেরও যে তারা খুব ডকুমেন্টেশন করেছে তা নয়। আমাদের মাথায় ঘুরছিল এবং এখনো আছে, আমরা ঐতিহ্য, উত্তরাধিকারের দ্বিতীয় খণ্ড ইত্যাদি সামনে প্রকাশ করবো, কবে কিভাবে করা যায়, এগুলো আছে মাথায়। তার মধ্যে এই সময়টাকে ধরে রাখা, পার্থদার নিজস্ব স্মৃতিচারণ খানিকটা আছে, খানিকটা পার্থদার অভিজ্ঞতা সঞ্জাত লেখা তো বটেই। আমাদের এই সবকিছুর মধ্যে, মানে আমি বলছি সুখপাঠ্য ফ্যাক্টরটা বাদ দিয়ে, ব্যক্তি বা ছাত্রনেতা পার্থ মুখার্জি এই ফ্যাক্টরটা বাদ দিয়ে, আমাদের ইন্টারেস্ট পয়েন্টটা এই 9 দশক থেকে ছাত্র আন্দোলনের ইতিহাস, প্রতিটা বাঁক মোড়, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন হয়ে থাকলো এই বইটা বলে আমরা মনে করছি। ন্যাচারালি পার্থ দ্বারা যে সময় ছাত্র আন্দোলন ছেড়েছে, তারপরে আরো 15 বছর 20 বছরের কাজ আগামী দিনে হবে, আমাদেরই করতে হবে হয়তো। সেই কাজ যেভাবে যেভাবে চলবে আমরা সবাই চেষ্টা করবো, কিন্তু আমাদের পথ দেখাবে এই বই নিশ্চিতভাবে। আমি খানিকটা হালকা চালে বলি, পার্থদা যে নামটি ফেসবুকে দিয়েছিল সেটা আমরা ফোন করে বললাম যে ওই নামে বই ছাপা যাবে না। তাতে করে পার্থদা বললো যে কেন যাবে না? আমি বললাম না, ও হবে না, তুমি অন্য নাম ভাবো। তাতে করে ভেবে চিনতে পার্থদা বললো চিন্তার সৃজন। আমি বললাম এটা তো আরো বিপদ হয়ে গেল। বললো যে না, আমি আর নাম পাল্টাতে পারবো না, এই নামেই হবে। এখন এই বই নিশ্চিতভাবে ফেলে আসা সময়ের ডকুমেন্টেশন, যে কথা আমি বললাম তা তো বটেই। আসলে ওই সময়টাকে বারবার পাতায় পড়ে দেখে দেখে, অক্ষরে বাক্যে পড়ে দেখে দেখে আগামীর দিক নির্দেশ আমাদের দিক, তাহলে এই বই আমাদের সবার তরফ থেকে, ছাত্র সংগ্রাম প্রকাশনী, আমরা যারা সামগ্রিকভাবে এসে পাই, এই বই আমাদের কমরেডদের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি।
আগামীর দিক নির্দেশ যদি কমরেডরা এখান থেকে পান, নিশ্চিতভাবে এই বই সার্থক হবে, সেই আশা রেখে আমার কথা শেষ করব। আচ্ছা, পার্থদার পরিশ্রমের পাশাপাশি আমাদের সংগঠনের বহু কমরেডের অক্লান্ত পরিশ্রম জড়িয়ে আছে এই চিন্তার সৃজনের সাথে। তাদের সকলের পক্ষ থেকে আমাদের সংগঠনের রাজ্যের সহ সম্পাদক কমরেড ঋজুলেখ দাশগুপ্ত কয়েকটি কথা বলবেন। উপস্থিত সঞ্চালক, আমাদের প্রাক্তন নেতৃত্ব এবং যারা এখানে আছেন, আমাদের রাজ্যের সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য তিনি বলেছেন, তবে বইটা করবার সময়, বইটা লিখবার সময়, লেখাগুলো লিখবার সময় কমরেড পার্থ মুখোপাধ্যায়ও বারবার বলেছেন যে এটা ঠিক ইতিহাস নয়। তার সংগঠন করার সময়, একদম শুরুর সময় থেকে যেই সময় অবধি লেখা হয়েছে, তিনি যেভাবে বিভিন্ন ঘটনাবলী দেখছেন, তার যে প্রতিফলন তার মননে, তার দর্শনে হচ্ছে, সেই প্রতিফলনগুলোকে এক জায়গায় করে এই সংকলন তৈরি করা হয়েছে। কিন্তু আমাদের কাছে, আমরা যারা আজকের ছাত্র আন্দোলনের কর্মী, আমাদের কাছে এই বইটার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই যে যেহেতু আমরা এই সময়ের মধ্যে রয়েছি, তাই এই বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ। একটা সময়কে কিভাবে ধরা যায়, একটা সময়কে একটা প্রগতিশীল মনন কিভাবে বিশ্লেষণ করতে পারে, সেইটা এই বইয়ের মাধ্যমে বারে বারে প্রকাশিত হয়েছে। ঘটনাচক্রে প্রথম ওই দেবাঞ্জন গল্পের সময় বলছিল, প্রথম এডিটিং এর কাজটা আমাকে করতে হয়। করার পর আমি কমরেড সৃজন ভট্টাচার্যকে ফোন করে বলি যে এইটা করতে বলেছো বটে, কিন্তু বাকি সবকিছু ছেড়ে দিলাম। মানে এর ভেতর যে রাজনীতি আছে, যে দর্শন আছে, যা যা কিছু আছে, সমস্ত কিছু ছেড়ে দিলাম। শুধুমাত্র সাহিত্য উপাদান হিসাবে ওই মাত্রার, ওই উৎকর্ষতার সাহিত্য উপাদানকে নিয়ে কাটাছেড়া করার যোগ্যতা বা ধৃষ্টতা কোনোটাই আমাদের কারোর নেই। যে মানের সাহিত্য এই বইটাতে রয়েছে, কমরেডরা যারা হাতে পেয়েছেন তারা পড়লে বুঝতে পারবেন, যারা এখনো পর্যন্ত পড়ে উঠতে পারেননি তারা পড়লে বুঝতে পারবেন। তার পরবর্তীকালে আরো অনেক কমরেড যেমন ভাবে কমরেড সৃজন ভট্টাচার্য, কমরেড প্রতিকুল রহমানরা ছিলেন, তেমনি কমরেড সায়নী চক্রবর্তী, কমরেড রিয়া দে, এরা নানাভাবে এই বইয়ের কাজটা করতে, গোটাটা খুব অল্প সময়ের মধ্যে তারা অনেক পরিশ্রম করে এই বইটাকে যাতে আমরা সংকলিত করে সবকটা লেখা ছাপতে পারি, প্রকাশিত করতে পারি, সেই কাজটা করেছে। তাই আমরা আশা করব নিশ্চিতভাবে এটা আমাদের রাজনৈতিক পথে আমাদেরকে অনেক ভালো উপাদান যোগাবে এবং সেই উপাদানগুলোকে আমরা এক জায়গায় করে সামনের দিকে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ। পার্থদার অভিন্ন হৃদয় বন্ধু, অভিন্ন হৃদয় কমরেড, এবং যে সময়ের কথা এই বইতে উঠে এসছে, সেই সময়ে তৈরি হওয়া এক ছাত্র মনন, কমরেড সোমনাথ ভট্টাচার্য কয়েকটি কথা বলবেন আমাদের এই অনুষ্ঠানে। বন্ধু সভাপতি, শ্রদ্ধেয় বিমানদার, ছাত্র আন্দোলনের কিংবদন্তি নেতা সুজনদা আমাদের খুব প্রিয় নেতা ছিলেন, এবং কমরেড পার্থ এবং আমি একসঙ্গে আমরা কাজ করলেও পার্থই ছিল নেতা। তার ছত্রছায়া থেকেই আমি কাজ করেছি। তো কমরেড পার্থ অনেকগুলো গুণের মধ্যে ওর যে কথকতা, এই যে কথাটা একটু আগে রিজুলেখ বলছিলেন, যে একটা গূঢ় রাজনৈতিক বিষয়কে উপস্থিত করছে, কিন্তু একটা কথকতা স্টাইল, একটা গল্প বলা স্টাইল করছে। আর পার্থ কিন্তু কন্টিনিউয়াসলি এই কথাটা বলে যায়, এখনো বলে কিনা আমি জানি না। ওর
ঠিক লিখতে টিখতে পারে না, এইটাও বলে যায়। মানে সাধারণভাবে আপনারা কি ভাববেন, এরকম একটা আদর্শনিষ্ঠ ছাত্র আন্দোলনের নেতা, আজকে শ্রমিক আন্দোলন তথা কমিউনিস্ট আন্দোলনের নেতা, তিনি সদা সত্য কথা বলিবেন, কিন্তু পার্থ বলে ও লিখতে পারে না। এখন আপনারা বুঝবেন লিখতে পারেন কি পারেন না, বাকি বিচারটা আপনারা করবেন, তারপরে পার্থকে কি স্ট্যাম্প মারবেন সেটা দেখবেন। ফলে অত্যন্ত সহজ সরল ভাষায় পার্থর কথকতাটা এত সুন্দর। ও একটা নোবেল লরিয়েট গানের বিদ্যালয়ের এশিয়ান ড্রামা, সেখান থেকে কতগুলো পুরো তত্ত্বকে তুলে যখন বলছে, সেই বলাটা অনেক সময় শিবরাম চক্রবর্তী হাসির গল্পের মতো হয়ে যেত, কিন্তু ফিলোসফিটা ওই গল্পের মধ্যে দিয়ে কমরেডদের মনের মধ্যে থেকে যেত। এইটা হচ্ছে পার্থর একটা অসাধারণ গুণ, যেটা আমি হাজার চেষ্টা করলেও কোনোদিন আয়ত্ত করতে পারব না। আর এই বইটার প্রসঙ্গে যেটা বলা, আমি ফেসবুকে নিয়মিত নেই, মানে নেই আর কি, এই ও সে একটু মাঝে মধ্যে পাঠিয়েছে, পার্থদা এটা লিখেছে, একটু বড় এটা লিখেছে, বড় পড়েছি। এই বইটাকে আপনারা ইতিহাস বলবেন না, বলছেন না। এটা একটা ছাত্র আন্দোলনের, বামপন্থী ছাত্র আন্দোলনের স্মৃতিচারণ হিসেবে থাক, যেটা ইতিহাসের সোর্স বুক হিসেবে কাজ করে। কারণ ইতিহাস কি, what is history, এই কার আমাদের শেখালেন, হিস্ট্রি ইজ দ্য কন্টিনিউয়াস ডায়ালগ বিটুইন দ্য পাস্ট এন্ড দ্য প্রেজেন্ট। অতীত এবং বর্তমানের মধ্যে একটা নিরন্তর কথোপকথন হচ্ছে ইতিহাস। at the same time ইতিহাস হচ্ছে ডায়ালগ বিটুইন দ্য হিস্টোরিয়ান এন্ড দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট। ফলে ঐতিহাসিক তথ্যের সঙ্গে ঐতিহাসিকের একটা কথোপকথন। ফলে সেই জায়গায় যদি এটাকে ইতিহাসে ফেলে দেন, তাহলে এটাকে যথাযথ আমরা মূল্যায়ন করতে পারবো না। কিন্তু এটা একটা রাজনৈতিক স্মৃতিচারণ হলে এর মধ্যে দিয়ে আমরা ভবিষ্যতের ইতিহাস রচনার ক্ষেত্রে এটাকে একটা সোর্স বুক হিসেবে দেখতে পাবো। ফলে আজকের ছাত্র সমাজ, আমার প্রায় সন্তান সম সকলে, এবং তাদের মধ্যে যে বুকের বিপ্লবী আগুনটাকে আমরা দেখি, সেই আগুনটাকে আমি কুর্নিশ জানাই। কারণ এই ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ প্রজন্ম আমাদের কাছে একটা নতুন বিষয় উপস্থিত করেছে সাম্প্রতিক অতীতে। আমরা নির্বাচনের ফলাফলের পরে যখন হতাশ, নানান জায়গা থেকে হতাশা গ্রাস করছে, তখন আমরা দেখলাম যে যারা জিতল তারা গেল জেলখানা, হায়া নিজাম প্যালেস, আর যারা হারল তারা গেল মানুষের দোরগোড়ায়। এই আদর্শের ডিফারেন্সটা নিয়েই আমাদের পথ চলা। যারা জিতলো তাদের মাথায় সারদা, নারদা, রোজভ্যালির কেস, যারা হারলো তাদের কাঁধে অক্সিজেনের সিলিন্ডার। এই আদর্শটাই এসএফআই, ডিআরএফআই বয়ে নিয়ে চলে, সেই আদর্শ নিয়েই আমাদের চলতে হবে। তাই হতাশায় মুষড়ে পড়া না, সেই কথা আমাদের উদাত্ত কণ্ঠে উচ্চারণ করতে হয়। রাইজ লাইক লায়ন্স আফটার স্লাম্বার in unvanquishable number. Set your chains to up like dew. You are many, they are few. যে কথাটা অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনের সময় উঠে এসেছিল, যে তোমরা 100%, আমরা 99%, ভবিষ্যৎটা আমাদের জন্য, এবং তোমরা সেই আলোর পথযাত্রী হিসেবে এই শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, সেই বিশ্বাস রেখে তোমাদের অভিনন্দন জানিয়ে, তোমাদের বুকের আগুনকে কুর্নিশ জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। আচ্ছা, সোমনাথ দার জবানবন্দি চলে এলো আমাদের কাছে। এরপর নিশ্চিতভাবে কমরেড পার্থ মুখার্জি, আমাদের নেতা, ভারতের ছাত্র ফেডারেশনের প্রাক্তন সম্পাদক এবং বর্তমানে গণ আন্দোলনের নেতৃত্ব, চিন্তার সৃজনের এই সৃজনশীলতাটা যে তৈরি করেছে, সেই মানুষটা কিছু কথা বলবেন আপনাদের সাথে। সভাপতি, এখানে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয়, যার কাছে ছাত্র আন্দোলনের
প্রতিদিন প্রতিনিয়ত যার কাছে তিল তিল করে শিখেছি, দেহের উপরে মাথার বসতি, মাথার উপরে ছাতা, কমরেড বিমান বসু এখানে উপস্থিত আছেন। এটা আমার কাছে বিরাট একটা গর্বের এবং একটা আনন্দ। এখানে উপস্থিত আছেন কমরেড সুজন চক্রবর্তী, বলা যেতে পারে ছাত্র আন্দোলনের শিক্ষাকে যুক্ত করে কি করে ছাত্র আন্দোলন গড়ে তুলতে হয়, হাতে হাত ধরে শিক্ষা, সেটা সুজনদার কাছ থেকে পেয়েছি। এখানে উপস্থিত আছে আমার অভিন্ন হৃদয় বন্ধু, যাকে নিয়ে আমার একটা বই লিখিতে আছে, প্রিয় সোমনাথ। সোমনাথ এখানে উপস্থিত আছে। আরো আমার এরা যারা ছাত্র ঘরে, তাদের সকলকে আমি চিনি না। আজ 20 বছর বাদ আজ আমি কলকাতার এই অফিসে রাজ্য সম্পাদক ছাড়ার পর আমি এখানে এসেছি। আমি প্রত্যন্ত প্রান্তরে, প্রায় বাংলার শেষ ভাগে আমি কিছুটা শ্রমিকদের সঙ্গে কাজ করার চেষ্টা করি। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমার আজকে বেশ মনে পড়ছে একটা কথা। আমাদের 1970 সালে প্রথম আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন কমরেড বিমান বসু। তিনি স্টুডেন্ট স্ট্রাগল পত্রিকার প্রথম সম্পাদকীয় নিবন্ধে লিখেছিলেন, But after the Sino-Indian border conflict, the student movement have got a setback due to certain spot of chauvinistic element and their early activities. At the time, there was a sharp difference of opinion between the leadership regarding the direction of student movement. ছাত্র আন্দোলনের গতিপথ কোন দিকে যাবে, এটাই হচ্ছে প্রগতিশীল অভিমুখে যাবে না প্রতিক্রিয়ার দিকে যাবে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হিসাবে তিনি সেটা চিহ্নিত করেছিলেন। তা আজও সমানভাবে প্রযোজ্য বলে আমি মনে করি। আমরা যারা কলেজ থেকে বই কিনতে যাই, যাওয়ার সময় যেটা বাঁ দিকে পড়ে, আসার সময় সেটাই ডান দিকে পড়ে। আসল কথা হচ্ছে অভিমুখটা কোন দিকে থাকবে তার উপরে নির্ভর করছে ছাত্র আন্দোলনের গতিপথ। আর ছাত্ররা যেহেতু আদর্শের দিক থেকে তারা একটা বাণী বহন করে, তাই সেই বাণী নিশ্চিতভাবে প্রগতির পক্ষেই এগিয়ে যাবে। একটা বিষয় এখানে আমি খুব সংক্ষিপ্ত আকারে রাখতে চাই। যখন ছাত্র আন্দোলন ৭৭ পরবর্তী ক্ষেত্রে গড়ে উঠেছিল, তখন সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ স্লোগান ছিল নির্বাচনের পূর্বে নর্মালাইজেশন অফ এডুকেশন, শিক্ষাকে ধারাবাহিক করা। শিক্ষাকে যদি তোমাকে ধারাবাহিক করতে হয়, কারণ ধারাবাহিকতার কথা এসেছিল এই জন্য যে মাস কপিং ওয়াজ রেগুলার ফিচার, গণটোকাটুকি তখন ছিল সাধারণ ঘটনা। তাই শিক্ষাকে তুমি নর্মাল করো, নিয়মিত করো, এটা ছিল প্রথম কথা। কিন্তু শিক্ষাকে তুমি যদি নিয়মিত করতে পারবে তখনই যদি তার একটা গণতান্ত্রিক কাঠামো থাকে, ডেমোক্রেটাইজেশন অফ এডুকেশন। এটা ছিল আমাদের স্টেটমেন্ট স্লোগান। বামফ্রন্ট ফিরে আসার পরে সেই স্লোগানের ক্ষেত্রে এলো শিক্ষাকে তুমি যে গণতান্ত্রিক করতে বলছো, অর্থাৎ পরিচালন মন্ডলীর মধ্যে সর্বাংশকে যুক্ত করতে বলছো, একটা বৃহৎ অংশের মানুষ তো স্কুলে ঢুকতেই পারেনি, তো তারা কি করে তার পরিবার অংশগ্রহণ করবে? তখন কি বলছো ফ্রি এডুকেশন আপ টু 10, পরবর্তীকালে সেটা দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা হয়েছিল। অর্থাৎ যদি তুমি একজন ছাত্র সেই সময় পদ্ধতিগত বাধা এবং অর্থনৈতিক বাধাতে তারা সেখানে দাঁড়িয়ে একটা পরিস্থিতিতে ড্রপ আউটের শিকার হচ্ছিল। এই ড্রপ আউট থেকে মুক্ত হওয়ার জন্যই বামফ্রন্টের পক্ষ থেকেই শিক্ষাকে সার্বজনীন করার সিদ্ধান্ত তখন নেওয়া হয়েছিল। শিক্ষা আন্দোলন এগিয়েছে, গতি প্রকৃতি এগিয়েছে। আমি যেটা বিশ্বাস করি তা হচ্ছে খুব দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। আমি যে বিশ্বাস করি তা আদর্শের উপরে ভিত্তি করি, আমি তা বিশ্বাস করি। আজও আমি বিশ্বাস করি আপনারা যারা মোটর বাইক চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন, 4 চাকা চালাচ্ছেন, দ্রুত গতিতে আপনারা যখন ন্যাশনাল হাইওয়ের মধ্যে দৌড়ে যাচ্ছেন, তখন যদি লুকিং গ্লাসে পেছনের দিকটা না দেখেন, সামনে দুর্ঘটনার সামনে আসবে। এখান থেকে তৈরি হয়েছিল আমি কিছু লিখে যেতে পারি কিনা, আমার যা মনে করেছিল আমি তা লিখেছি। কিন্তু আমি কি এই লেখাটা লিখতে চেয়েছিলাম? আমি বলবো না। লকডাউনের সময় যখন ঘরে সবাই বসে আছে, সারাদিনের পর সময় নেই, তখন যা মনে হতো আঁটু বুকে কাটতাম।
আমাকে একজন বিশিষ্ট শিক্ষাবিদ মনন একসময় ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন, মনন আমাকে একদিন বললেন, পার্থদা তুমি এসব রবীন্দ্রনাথ এসব নিয়ে কি তুমি নাড়াঘাটা করছো, ওটা তো আমরাও লিখতে পারি, ওটা তার জন্য তোমাকে কি প্রয়োজন? আমি ঠিকই, আমি কেন আবার রবীন্দ্রনাথের হাতড়াতে গেলাম, আমি কেন একটু শরৎচন্দ্র নিয়ে একটু ঘাটাঘাটি করতে গেলাম, এটা তো আমার সাবজেক্ট নয়। বলে তিনি আমাকে যখন বললেন যে তোমার সাবজেক্টটা হচ্ছে ছাত্র আন্দোলন, আরেকজন বললো নর্থ চব্বিশ পরগনার একজন সেক্রেটারি ছিল আমাদের, প্রিয়ঙ্কা সরকেল, আমি কথা লিখেছি, ওকে আমি চিনতাম না, আমি ব্যক্তিগতভাবে কোনো পরিচয় তার সঙ্গে আমার ছিল না। সে আমাকে একটা হোয়াটসঅ্যাপে লিখে যে তুমি দাদা এটা একটু লেখো। আমি কি লিখেছি তা বিচার করবেন বিমান দ্বারা যদি এই বই পড়েন, সুজন দ্বারা যদি পড়েন, সোমনাথ আছে, বিচার তারাই করবেন। বিচার করবে আজকে ছাত্র আন্দোলন অতীত কেমন ছিল, সেই বিচারের উপরে দাঁড়িয়ে তারা বিচারের ভাগ রাখবেন। সবচেয়ে কৃতজ্ঞতা জানাবো এসএফআই রাজ্য কমিটিতে, ব্যক্তিগতভাবে কাউকে আমি কৃতজ্ঞতা জানাবো না, কিন্তু আমি বলবো যে গোটা রাজ্য কমিটি, এবং আমি যখন লিখেছিলাম এবার স্পষ্ট বইটাতে লেখা আছে, আমি লিখেছিলাম কুচবুকের ডায়েরি, এটাতে সৃজনের আপত্তি ছিল, সুজনদার আপত্তি ছিল, সুজনদাও আমাকে আপত্তি জানিয়েছে, ফলে এটা আমাকে পরিবর্তন করতে হয়েছে। সাধারণভাবে আমি কিছু লিখলে তা আমি পরিবর্তন করি না, যদি পরিবর্তন করি না কিন্তু তা বলে আমি প্রকাশ্যে নিয়ম আসি না, আমি মনে করি এটা উচিত না, এ আমার ব্যক্তিগত জিনিস ব্যক্তিগতই থাকবে। পরিবর্তন আমি যা লিখেছি, আমি যা বিশ্বাস করেছি তা আমি আমার নথিতে লিখে রেখেছি, কিন্তু তাতে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তার জন্য তাকে প্রকাশ্যে নিয়ে আসাটাকে কোনো শৃঙ্খলা আমি কোনোদিন মনে করিনি এবং আজও আমি মনে করি না। তাই সৃজন যখন বললো আমার পুত্র সম, ও আমার বর্তমানে জামাইও বটে, তো তার জন্য আমি বলবো যে ওর কথা আমি রেখেছি, তাই নাম আমি পরিবর্তন করেছি চিন্তা সৃজন। সব শেষে একজনকে কৃতজ্ঞতা না জানালে, মানে যার কাছে আমার কৃতজ্ঞতার কোনো অন্ত নেই, যদিও আজ কমরেড গৌতম দেব এখানে উপস্থিত নেই, কিন্তু কমরেড সুজন দা এখানে হচ্ছে যে উপস্থিত আছেন। দেশপ্রেম এটা বাদ দিয়ে ছাত্র আন্দোলন দেবার না। যখন আমরা এই কথাটা সুজন দা বলছেন, আমাদের সামনে বলছেন বক্তৃতাতে, সমাজতন্ত্র থেকে সরে দাঁড়িয়েছেও দেশপ্রেম, যারা সমাজতন্ত্রী, যারা মার্ক্সবাদী, তাদের থেকে বড় দেশপ্রেমী কেউ হতে পারে না। সেই জন্য একটা কথা মনে রাখবেন, যখন মুস্তাফা আলী যখন গেছেন কবিগুরুর কাছে যে আমাকে একটা অটোগ্রাফ দিন, তখন অটোগ্রাফ চালু ছিল, অটোগ্রাফ নেওয়া হতে বিভিন্নভাবে খারাপ থাকতো। মুস্তাফা আলীর কবিগুরু তো বললেন যে আমার একটা অটোগ্রাফ লাগবে, কবিগুরু বললেন পরে আসবি, কারণ আমি কিছু লিখে দিই তার উপরেই হচ্ছে যে আমি স্বাক্ষরটা করি। তো পরের দিন গেছেন, কবিগুরু ভুলে গেছেন, তারপরের দিন গেছেন, কবিগুরু ভুলে গেছেন, কিন্তু বললেন ওর মুখটা দেখে এত কষ্ট হয়েছে, উনি যখন লিখলেন আর খাতাটা তিনি উল্টে দেখলেন তাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, তার মধ্যে তাতে লেখা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেশের কাজে যেন সকল কাজে বড় হয়। তখন কবিগুরু লিখলেন আমার দেশ যেন একটা উপলব্ধি করে অন্য দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে তা যেন গড়ে ওঠে, তার তলায় রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লিখলেন। এটাই হচ্ছে আন্তর্জাতিক ভাবনার মধ্যে দেশকে ভালোবাসা, নিজের দেশকে আমি শ্রেষ্ঠ মনে করি, অন্যকে গোলাগুলি ছুড়বো, এটার মধ্যে দিয়ে দেশপ্রেম কাজ করে না। তাই এবং সেই দেশপ্রেমের কথা ক্যাসেটের মধ্যে দিয়ে এক ঐতিহাসিক বাতাবরণ গোটা রাজ্য জুড়ে একটা ঐতিহাসিক একটা প্রেক্ষিত তৈরি করেছিল। আর হয়েছিল ডক্টর অশোক মিত্র কমিশন, ডায়মন্ড হারবার ওয়ার্কশপ, এবং সেই ডায়মন্ড হারবার ওয়ার্কশপে যেখানে শিক্ষা দ্বারা অন্য কোনো কিছু আলোচিত হয়নি, কিভাবে পরিবর্তিত হবে না হবে সে আলোচনা হয়েছিল। আর আমরা যখন শেষ করে আসার মুখে তখন প্রগতি এবং অগ্রগতি এবং প্রযুক্তির জন্য শিক্ষার আধুনিকীকরণের প্রশ্নটিকে আমরা সামনে এনে তুলেছিলাম। এবং আজকে যে বইটি আছে তাতে অনেক কথা এর মধ্যে আমি চেষ্টা করেছি লিখতে। আবার বলছি এটা কোনো ইতিহাস নয়, এটা আমার একটা স্মৃতির মন্থন। এখান থেকে যদি নতুন কিছু তথ্য বেরোয় নিশ্চয়ই আগামী দিনে ইতিহাস রচিত হবে। আপনারা যারা এসছেন আপনাদের সকলকে আমি আমার অত্যন্ত আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। পার্থদাকে ধন্যবাদ। পেট্রিয়টিক মাইন্ড, রেশনাল নলেজ, সাইন্টিফিক থিঙ্কিং, এই তিনটে, এগুলো তো মনে পড়ে গেল শুনতে শুনতে। মূলত এই তিনটে স্লোগানকে সামনে রেখে
একবার সুযোগ হয়েছিল সুজনদার একটা ইন্টারভিউ নেওয়ার, সেখানে এই আলোচনাটা উঠে এসেছিল এবং এটা জেনেছিলাম এই তিনটে স্লোগানকে সামনে রেখে 90 পরবর্তী সময়ে যখন নিওলিবারালিজম, নয়া উদারবাদী অর্থনীতির আক্রমণ এবং গোটা দেশ জুড়ে বহুমুখী আক্রমণের মুখে ছাত্র আন্দোলন, সেই সময় এই তিনটে স্লোগানকে সামনে রেখে গোটা দেশ জুড়ে ভারতের ছাত্র ফেডারেশন তার লড়াই সংগ্রাম পরিচালনা করেছিল। সেই সময়ের নেতৃত্ব রাজ্যের মাটিতে পার্থ মুখার্জিরা এবং গোটা ভারতবর্ষ জুড়ে ছাত্র আন্দোলনকে নেতৃত্ব দেওয়া কমরেড সুজন চক্রবর্তী এখন এই সভায় কিছু কথা বলবেন। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, একটু দেরি হয়ে গেছে ওর আসতে, ছাত্র সংগ্রাম পত্রিকা, ভারতের ছাত্র ফেডারেশনের মুখপত্র ছাত্র সংগ্রাম পত্রিকার সম্পাদক কমরেড দীপ্তজিৎ দাস। কমরেড দীপ্তজিৎ কিছু কথা বলবেন। কংগ্রেস সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আমাদের পূর্বসূরীরা, যাদের সেই সময়কার গৌরবময় পথ চলার পর আজকে আমরা এই সময়ে এসে উপস্থিত হতে পেরেছি। আমাদের এই সংগঠনের সেই সময় ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেওয়া কমরেড বিমান বসু থেকে শুরু করে তার পরবর্তীতে এই সংগঠনকে স্বাধীনতা, সমাজতন্ত্র, গণতন্ত্রের পতাকাকে উজ্জ্বলভাবে তুলে ধরে এগিয়ে নিয়ে যাওয়া কমরেড সুজন চক্রবর্তী, কমরেড সোমনাথ ভট্টাচার্য এবং কমরেড পার্থ মুখার্জি এবং উপস্থিত সকল কমরেড, সকলকে রক্তিম অভিনন্দন জানিয়ে এই বইটা প্রকাশের সময় আমি দু চার কথা বলছি। আমরা প্রত্যেকে অত্যন্ত আনন্দিত হয়েছিলাম যখন শুনেছিলাম আগামী দিনে যখন আমাদের রাজ্য সম্মেলন, 37তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে, সেই সম্মেলনে আমাদেরকে যে বইগুলো দেওয়া হবে তার মধ্যে অন্যতম একটি বই হচ্ছে চিন্তা সৃজন, কমরেড পার্থ মুখার্জির লেখা এই বই। যখন আমরা পড়াশোনা করতাম, একটা আমার ক্লাস নোটের একটা খাতা ছিল, সেই খাতার উপর লেখা ছিল লার্ন ফ্রম ইয়েস্টারডে, লিভ ফর টুডে অ্যান্ড হোপ ফর টুমরো। ঠিক একই রকম ভাবে আমরা অতীত দিন থেকে শিক্ষা নিই, আজকের জন্য বাঁচি আর আগামীর জন্য আমরা আশা রাখতে পারি। ঠিক একই রকম ভাবে আমরা যদি আমাদের ইতিহাসটা না জানতে পারি, ভারতের ছাত্র ফেডারেশনের এই 50 পেরিয়ে 51 গৌরবময় এই পথ চলা, প্রত্যেকটা পথ চলার প্রত্যেকটা মোড়ের বাঁকের সাক্ষী যদি আমরা না থাকতে পারি, তাহলে হয়তো আমরা সার্থকভাবে সম্পূর্ণ এই সংগঠনের কর্মী হয়ে উঠতে পারব না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এই সংগঠনের সম্পূর্ণ একজন কর্মী হয়ে ওঠার ক্ষেত্রে আমাদের এই মোড়ের বাঁকগুলোর প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ নিদর্শন এবং তার যথাযথ উপভোগ্য ধারাভাষ্য তুলে ধরা হয়েছে এই চিন্তা সৃজন এই বইটিতে। কমরেড পার্থ মুখার্জি আমাদের সকলের প্রিয় নেতা, তিনি একটা অসামান্য সুন্দর বই আমাদের জন্য উপহার দিয়েছেন। এই বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ হবে আজ এবং আমাদের এখানে আমাদের পূর্বসূরি নেতৃত্বরা উপস্থিত হয়েছেন। তারা সকলে এই সম্পর্কে এবং তাদের সময় এবং আজকের ছাত্র আন্দোলন সম্পর্কে তাদের মতামত এবং সুনির্দিষ্ট কথাবার্তার মাধ্যমে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এবং এই বইটি আগামী দিন আমাদের সকলকে আগামী চলার পথে আরো বেশি করে আন্দোলনে নিজেদের নিয়োজিত করবার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে। এই আশা, ভরসা, বিশ্বাস রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। এরপর এই সভায় বলবেন কমরেড সুজন চক্রবর্তী। বিমানটাকে শ্রদ্ধা এবং বাকি সবাইকে শুভেচ্ছা। আমার মনে হয় না যে বেশি কথা বলার খুব সুযোগ আছে। আর স্মৃতি রোমন্থন করতে গেলে এমন পদক্ষেপ সেটা বহু সময় ধরে চলতে পারে, আমি তাকে পরিহার করার চেষ্টা করছি। এমনিতে ফেসবুকে যখন লেখাটা হয় আমি তখন থেকেই খেয়াল করছিলাম, প্রয়োজনে একটা ছোট পরামর্শ পাঠ্যকে দিয়েছি এবং তাতে নিশ্চয়ই সহমত হবেন যে উদ্যোগের ডায়েরি স্বপ্নের সৃজনে রূপান্তরিত হয়েছে, পরিণত হয়েছে, এটা একটা উত্তরণ
ধন্যবাদ। আমরা যে সময় ছাত্র আন্দোলন করেছি, বিমানদা আমাদের সবার পূর্বসূরি। তার পরবর্তীকালে বিভিন্ন ধারায় এখনকার কমরেডরা সবাই সবার সঙ্গে সমান পরিচিত নন। কমরেড দীনেশ মজুমদার, বিমান বসু, এরা ছিলেন রাজ্যের ছাত্র আন্দোলনের নবপ্রজন্মের, বিশেষ করে নবপ্রজন্মের কাছে সব। 36 সালে গড়ে ওঠা এআইএসএফ পরিণত হলো 70 সালে এসে এসএফআই তে। দীনেশ দা, বিমানদারা যে এসএফআই কার্যত পশ্চিমবাংলায় শুরু করলেন, বিমানদা সর্বভারতীয় সম্পাদক। ধারা প্রবাহিত হয়েছে। পরবর্তী সময় সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, সবার নাম করে হয়তো জানা, কোনো কোনো নাম অজানা থাকতে পারে। তারপরে মৃণাল দাস, সমীরব্রত চন্দ্ররা, তারপরে কার্যত গৌতম দেব, তাপস বসুরা, কিংবা তাপস বসু, আমি, আমরা। তারপরে প্রজন্মে পার্থ, সোমনাথ, এবং পার্থ সোমনাথটাই বোধ হয় 2020 সাল পর্যন্ত, 1994 থেকে এই সময়। এটা আমি ধারাবাহিকতা। বইটা আমি পড়েছি, পড়ার সুযোগ আমার হয়েছে, খুবই ভালো, সুখপাঠ্য, আমাদের সবার জন্য প্রয়োজনীয় পাঠ্য। বিশেষ করে এখানে যেটা থাকছে, পাঠ্যরা যখন ছাত্র আন্দোলন করছে বর্তমান জেলায়, তখনও রাজ্যের নেতা হয়ে ওঠেনি, 80 দশকের শেষ প্রান্ত এইরকম সময়, তখনকার বর্তমানের টুকিটাকি খবর, গল্প, বিশ্লেষণ, সেই ধরনের কথা বললে কোনো ভুল হবে না। ইতিহাস নাই বললাম, কিন্তু ইতিহাস নাই বা কেন? আচ্ছা, বেশ বললাম না, কিন্তু এটা একটা স্মৃতি আলেখ্য বুঝে প্রাথমিকভাবে মনে হতে পারে, কিন্তু যার মধ্য দিয়ে সময়টাকে ধরা হয়েছে, এবং সময়টাকে ধরা হয়েছে একটা সাহিত্যের আঙ্গিককে সঙ্গে রেখে, একটা রাজনৈতিক বিশ্লেষণ তাকে সঙ্গে রেখে। এবং এই করতে করতে আমি যদি ভুল না করে থাকি, বোধ হয় এরকম 2002, 3, 4 এইসব সময় পর্যন্ত এসেছে। তারপরে খুব কিছু বোধ হয় নেই, আমি যদি খুব না ভুল করে থাকি। আমরা এক সময় তৈরি করেছিলাম, ছাত্ররা বিভিন্ন সময় বিভিন্ন বাঁক মোড় থেকেছে, সমসাময়িক নেতৃত্ব সেই বাঁক মোড়কে অতিক্রম করে গিয়েছে, এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আজকে নেতৃত্বকে বলছে এখনকার বাঁক এবং মোড়টা আরো অনেক বেশি জটিল, এটাকে অতিক্রম করতে হবে, এবং সেটা পারবে আমাদের উত্তরসূরিরা। এই ভরসা আমাদের আছে। এই দায়িত্ব এবং নতুন প্রজন্মের, তারা কিভাবে এই বাঁককে অতিক্রম করে এগোতে পারবে এবং যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে সফল করতে পারবে, তাতে আমরা কিভাবে সাহায্য করতে পারি, আমাদের সেটা সবসময় প্রচেষ্টা থাকবে। আর 2, যেহেতু 1986 সালে সম্ভবত হাওড়া কনফারেন্সে আমরা একটা 50 বছর সংগঠিত ছাত্র আন্দোলনে, 1936 to 1986, এই সময়টাকে ধরে নিয়ে একটা ইতিহাস করেছিলাম, ঐতিহ্য ও উত্তরাধিকার। পরে সেটা রিপ্রিন্ট হয়েছে, তার নতুন সংস্করণ হয়েছে বলে মনে হয় না, রিপ্রিন্ট হয়েছে। তারপর থেকে আর ওইভাবে, এর মাঝখানে আরো কিছু পুরনো ইতিহাস আছে, কমরেড হীরেন দাস গুপ্তর লেখা, শ্যামলদার লেখা, আরো আমি দেখেছি আরো বিভিন্ন জেলায় কমরেডরা বিভিন্ন প্রচেষ্টা করেছে, বর্ধমান জেলায়, মেদিনীপুর জেলায়, সম্ভবত মুর্শিদাবাদ জেলায়, সম্ভবত হুগলি জেলায়, ইত্যাদি ইত্যাদি। এর বাইরে বিভাগীয় গবেষক তারাও এই সময়ের ছাত্র আন্দোলনকে কিছু লিখতে চেয়েছেন, তার সবটা খুব তথ্য সমৃদ্ধ হয়েছে, তা নাও হতে পারে। ফলে আমার ছোট্ট এই প্রসঙ্গে আমি আগেও পাঠ্যকে বলেছি, পাঠ্য ইনিশিয়েটিভ নিয়ে সোমনাথ সঙ্গে সাহায্য করব, আমি অথবা আমরা সাহায্য করবো বটেই। এখনকার প্রজন্ম ওদের যতটুকু সাহায্য করা করবে, কিন্তু দায়িত্বটা আমাদেরই থাকবে, আমাদেরই করতে হবে। 86-এ ঐতিহ্য উত্তরাধিকারের পর 2011 পর্যন্ত একটা ফেজ গেছে, 11 পরে আবার নতুন একটা ফেজ। এই যে ফেজটা, এই ফেজটা খুব কম সময় না, দেখলে দেখা যাবে 26-27 বছরের একটা ফেজ, যার মধ্যে অনেক ধরনের কি বলবো
জার্নিও ছিল। মুভমেন্টের জার্নির মধ্যে অনেক ধরনের বৈচিত্র্য ছিল। যে বৈচিত্র্যগুলো বর্ণাবন এখানে উল্লেখ করেছে, শুধু দেশপ্রেম না বা শুধু সাইন্টিফিক একটা অ্যাটিটিউড গ্রহণ করা তা না, তার বাইরেও এডুকেশন মুভমেন্ট সহ সোশ্যাল অ্যাপ্রোচটাকে সামনে নিয়ে আসা নানাবিধ ঘটনা ঘটেছে। পশ্চিমবাংলায় তখন বামফ্রন্টের সরকার, সেই কারণে নানা সুবিধা অসুবিধা আছে। এই সময়টাকে আমি ইতিহাসে আমাদের লিপিবদ্ধ করাটা জরুরি। আমি বলবো, যেহেতু স্বপ্নের সৃজন করার মধ্য দিয়ে খানিকটা এই ব্যাপারে আগ্রহ উপস্থিত করতে পেরেছে পাঠ্য ইনিশিয়েটিভ নিয়ে, সোমনাথ সহ আমরা বাকি সবাই সাহায্য করব, যেন ঐতিহ্য উত্তরাধিকারের পরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য 2011 আগে পর্যন্ত, বিশেষ করে বাম আবহে বাম সরকারের অবস্থানগত সময়ে দেশ এবং রাজ্য তার ছাত্র আন্দোলনের ইতিহাস আমরা গড়ে তুলতে পারি। সেই প্রচেষ্টাটা হবে আজকের এই বই প্রকাশের থেকে লব্ধ একটা দায়বদ্ধতা। এই মনোভাব থেকে চলতে পারলে ভালো হবে। তারপর 2011 পরে একটা কমপ্লিটলি নতুন জার্নি, কষ্টকর, কঠিন, খুব জটিল, কিন্তু সেটাকে ভাঙতে পারবে আমাদের পরের প্রজন্ম। এই বিশ্বাস রেখে আমার কথা বিশেষ করছি। সবাইকে ধন্যবাদ। সুজনদাকে ধন্যবাদ। আমরা কিছুদিন ধরেই, গত কয়েকদিন ধরে এই ঘরে দেখছি বসে আছে এরা অনেক কমরেড, যাদের সঙ্গে আমরা এই আলোচনা করছিলাম যে আমাদের সংগঠনের যে অনন্য বিপ্লবী ধারা, কোথাও একটা হয়তো সেই অনন্য বিপ্লবী ধারার উন্মেষ, তার উৎস হিসেবে রয়ে গেছে গোটা 50-এর দশক এবং 60-এর দশকে আমাদের ছাত্র আন্দোলনের ধারা, এবং একই সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে 60-এর দশকে দাঁড়িয়ে দুটো মতাদর্শগত বিচ্যুতির বিরুদ্ধে আমাদের লড়াই। সেই লড়াইতে আমাদের নেতা এবং স্বাধীনতা, শান্তি, প্রগতি থেকে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রে উত্তরণ, এই যে জার্নি, এই জার্নির পুরোটা নেতা কমরেড বিমান বসু, 50 বছর পার করে আসা আমাদের ভারতের ছাত্র ফেডারেশনের চির সবুজ নেতৃত্ব, আজও যাকে আমরা ভারতের ছাত্র ফেডারেশনের নেতা বলে মানতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি। কমরেড বিমান বসু এরপর কিছু কথা রাখবেন আপনাদের সামনে। সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন সময়ে প্রাক্তন ছাত্র নেতৃত্ব, বর্তমান গণমাধ্যমের নেতৃত্ব, সবাইকে শুভেচ্ছা জানাই। ভারতের ছাত্র ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতৃত্বকেও শুভেচ্ছা জানাই। আর আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরও শুভেচ্ছা জানাই। কিন্তু যেভাবে গৌরচন্দ্রিকা করা হলো, সেরকম কোনো বিষয় আলোচনা করার ঠিক এইরকম একটা সভায় করা আমার পক্ষে সম্ভব না। তবে কমরেড পার্থ মুখার্জি তার লেখা সেই বই উদ্বোধনী অনুষ্ঠানে সকলেই প্রাক্তন নেতারা সবাই অনেক কথা বলেছেন। সেটা এক জায়গায় দাঁড় করালে তার সব কথা হয়ে গেছে। একজন এক সময়ে সফল ছাত্র নেতা পার্থ মুখোপাধ্যায় তিনি লিখেছেন, সেটা ইতিহাস, স্মৃতি এ নিয়ে কথা উঠেছে। বিশেষ করে সোমনাথ কথাগুলো যেভাবে উল্লেখ করেছে, আমি বিদ্বজ্জনদের কাছে যা শুনি বা কারণ কত সময় কিছু আলোচনায় যা বুঝি,
সময়ে একটা বিষয় চালু হয়েছে, তা হচ্ছে ওরাল হিস্ট্রি। ওরাল হিস্ট্রি কথাটা অনেক প্রাচীন কথা নয়, যে হিস্টোগ্রাফি, হিস্টোনমি মান্য করে ইতিহাসের যে বিষয়গুলো উল্লেখ করতে হয়, যা হিস্টোরিয়ানরা করে থাকেন, তার বাইরে হালকা চালে বলার জন্য নয়। যদি নির্দিষ্ট ঘটনা পরম্পরা সুনির্দিষ্ট সময়ের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে এবং মৌখিক আলাপনে কেউ বলেন, সেটাও সম্ভবত ইতিহাসেরই অংশ। তাই যা লেখা হয়েছে অনেকে পড়েছেন, আমি পড়িনি। তবে নাম পরিবর্তনের যে প্রস্তাবটা এই ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে এবং প্রাক্তন নেতা সুজন চক্রবর্তীও বলেছেন, সেটা আমি পাঠ্যকে বলবো সঠিক হয়েছে। কারণ মুজিবুকের ডায়েরি, তাই তো ছিল মুজিবুকের ডায়েরি, মুজিবুকের ডায়েরি সেটা চায়ের দোকানে বা ওই বেঞ্চি পেতে অনেক সময় তক্ক হয় না, তাতে পড়া যায়, কিন্তু সেটাকে নিয়ে বহন করা যায় না। আর যা হয়েছে, যা শুনলাম, এটা বহন করার বিষয়, অর্থাৎ একটা সময়ের আন্দোলন সংগ্রামের সংগ্রাম সম্পর্কে কিছু তথ্য নির্ভর বক্তব্য। কাজে এটাকেও আংশিকভাবে ইতিহাসের বিষয়বস্তুতে দেখা উচিত। এখন উদ্বোধনের কাজটা হোক, আপনারা সবাই আটকে আছেন, আমি আমার কথা বাড়াচ্ছি না। আপনার সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, আমার কথা শেষ। আচ্ছা, এবারে চিন্তা সৃজনের আনুষ্ঠানিক প্রকাশ আমরা করতে চলেছি। একটু এদিকটা চিন্তার সৃজন দিক বিদিকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। এই বই আমাদের রাজ্য দপ্তর থেকে পাওয়া যাবে আগামী দিনে, এবং আজ থেকেই আপনারা কমরেডরা যারা এখানে আছেন তারা এই বই নিচে রাজ্য দপ্তর থেকে সংগ্রহ করে নেবেন।